প্রেগনেন্সির সময়ে আমার ওজন স্বাভাবিকভাবে গুনে গুনে 9 কেজি বেড়ে গেল। 50 থেকে ওজন হয়ে গেল প্রায় 60-এর দোরগোড়ায়। আমার সেই সময়টাতে অনেক বেশি ক্ষুধা লাগতো। যখন যা মন চাইতো গপাগপ খেয়ে নিতাম। ক্ষুধা লাগলেই আগে পেট ঠান্ডা করতাম। আমার স্বামী আরফাজের স্লিম ফিগার পছন্দ। এজন্য প্রেগনেন্সির সময় আমি মোটা হয়ে যাওয়ার কারণে খুব একটা আমার কাছে আসতো না, আমার থেকে দূরত্ব বজায় রেখে থাকতো। আমি কাছে গিয়ে জড়িয়ে ধরে একটুখানি আহ্লাদ করে দুটো কথা বললেই বলতো, তুমি তো মোটা হয়ে গেছো, তাই তোমাকে এখন আমার আর ভালো লাগে না। আবার প্রায় সময় ডাইনিংয়ে একসাথে খেতে বসলে বলতো, একটু কম কম খাও, চর্বি ঝুলে পড়ছে তোমার, ভুঁড়ি বেড়ে যাচ্ছে, থুতনির নিচে মাংস জমে যাচ্ছে। প্রথম ভাবতাম এমনিই মজা করে এসব কথা বলে, বিয়ের 1 বছর পেরিয়েছে, এতটুকু তো চিনেছি তাকে, তাই তার মজা করে বলা কথাগুলো গায়ে মাখিনি। আমি তো আমার মতো খাই দাই, নিজের মতো চলাফেরা করি, নিজেকে সবসময় ভরপেটে রাখি, কখনো অভুক্ত থাকতে পারি না। কিন্তু প্রেগনেন্সির 6.5 মাস পেরোনোর পর একদিন গভীরভাবে ভাবতে বসে উপলব্ধি করলাম, আমার স্বামী আজকাল আর আমার কাছে আসে না। আগে যার আমাকে জড়িয়ে না ধরলে ঘুম হতো না, আজকাল সে আমাদের মধ্যে মিছিলের ব্যারিকেড তুলে দেয়। ওপাশে সেই ব্যক্তি, মাঝখানে কোলবালিশ, এপাশে আমি। কেমন যেন একটা অদৃশ্য দেওয়াল গড়ে উঠেছে অজান্তে। আমার স্বামী হয়েছে উক্ত দেওয়াল তৈরির মিস্ত্রি এবং অজান্তেই আমি হয়েছি হাতিয়ার। বিয়ের প্রথম রাতে আরফাজ আমার কপালে চুমু খেয়ে বলেছিল, আজ থেকে শুরু, মৃত্যু অবধি যতদিন তোমার সাথে আছি, সেই প্রতিটি দিন তোমার কপাল স্পর্শ করবে আমার ঠোঁট, স্মরণ করাবে আমার প্রতিশ্রুতি। অথচ আজ কোথায় তার প্রতিশ্রুতি? গণনা করলাম, দীর্ঘ 84 দিন সে আমার কপালে নিজের ঠোঁট ছোঁয়ায়নি, প্রতিশ্রুতি রক্ষা করেনি। গোটা ব্যাপারটা অবহেলা করে গিয়েছি আমি। কেন করেছি তা নিজেও জানি না, তবে নিজেকে প্রশ্ন করলাম। তারপর আফসোস হলো। আফসোসটা এমন, পুরুষদের বুঝে ওঠা তো এত সহজ নয় রে নির্মলা। যদি তাই হতো, তবে তোমার মাকে সংসার জীবনের 35 বছর পেরোনোর পর আজও তরকারিতে সামান্য লবণের পরিমাণ কম হওয়ার জন্য তিরস্কৃত হতে হতো না। বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা তার পুরুষ বলতো না। আমি চুপ হলাম। একথা মস্তিষ্ককে নাড়া দেওয়ার পর, কি দরকার, থাক না। এভাবেই দিন কাটতে লাগলো। তাকে আমি কিছু বলি না এই বিষয়ে। সে নিজেও একবারের জন্য আমাকে এসে শুধায় না আমি কেমন আছি। দায়ে পড়ে কথা বলে হয়তো, কিন্তু সেগুলো মনের কথা নয়। এটুকু বোঝার ক্ষমতা প্রতিটি নারীর আছে, সেই হিসেবে আমিও বুঝে গিয়েছিলাম বহু আগেই। আবার তার আবদার, সন্তানকে গর্ভে সুস্থ রাখতে হবে, পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। আমি তো তাই করতাম, সন্তানের জন্য পুষ্টিকর খাবার খেতাম। এ কারণে মোটা হয়ে গেলে আমার কি দোষ? কি দোষ আমার? তার সেই নিত্যকার এক কথা, এত মোটা হয়ে যাচ্ছ কেন? তোমাকে দেখতে তো ভালো দেখায় না, আগের মতো দেখায় না। তোমাকে এখন আর প্রথম দিনের মতো ভালো লাগে না, আরেকটা বিয়ে করতে হবে দেখছি। কথাগুলো সে হেসে হেসেই বলতো, কিন্তু এই হাসির মাঝেও কটাক্ষ। তবুও আমি শুয়ে নিতাম। আমার গর্ভে তো আমার সন্তান। ডাক্তার আলট্রাসাউন্ড করে রিপোর্ট জানিয়েছে ছেলে হবে আমার। আমার ছেলের জন্য তো এইটুকু কষ্ট করতে হবে, সইতে হবে স্বামীর অপমান, কটাক্ষ করে বলা কথাগুলো। তারপর একদিন আমি আবার গভীর চিন্তা ভাবনায় মগ্ন হলাম গুরুদোষে। আচ্ছা, যে অনাগত ছেলে সন্তানের জন্য স্বামীর এত তিরস্কার, অপমান, অপদস্থ করা কথাবার্তা, আচার আচরণ এতগুলো দিন যাবৎ সহ্য করছি এবং করে যাচ্ছি, সেই সন্তানের শরীরেও তো আমার স্বামীর রক্ত এবং ডিএনএ রয়েছে। এই ছেলে সন্তানও তো একদিন ঠিক এভাবেই পরের মেয়েকে আঘাত করে কথা বলবে, বলতেই পারে, অস্বাভাবিক কিছু তো নয়। রক্ত যে একই বইবে শিরায় শিরায়। আমার বুক চিরে কণ্ঠনালী ভেদ করে বেরিয়ে আসে একরাশ দীর্ঘশ্বাস। অতঃপর স্বাধীন চেতা মুক্ত স্বচ্ছ আকাশের দিকে তাকিয়ে থেকে প্রবল আত্মবিশ্বাসের সাথে বিড়বিড় করি, তোকে আমি মানুষ বানাবো খোকা। রক্ত কোনো বিষয় নয়, যদিও বা হয়, তবে শাসন হবে মূলমন্ত্র। শাসনে তুই শোষণ করতে ভুলবি, বিবেককে গড়বি স্বচ্ছ, মনুষ্যবোধকে রাখবি সদা জাগ্রত, হবি না কোনো অমানুষ, সমাজকে দেখাবি আদর্শ। ভালো লাগলে ভিডিওটি সবাই শেয়ার করবেন। প্রেগনেন্সির সময় এরকমভাবে ভুগেছেন কেউ?